নমস্কার। খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিনা সুদে মহিলাদের 40,000 ঋণ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তর ছবি দিয়ে প্রতারণার জাল। কর্মক্ষেত্রের 20 কিলোমিটারের বাইরে নয়, সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নিয়ম রাজ্যে। মৃত শিশুর দেহ বদল, বর্ধমান হাসপাতালে ক্ষোভের আঁচ পেয়ে ভুল শুধরে নিল কর্তৃপক্ষ। আমি নির্দোষ, আপনার কাছেই প্রমাণ করব, চার্জ গঠন হতেই বিচারককে বললেন পার্থ। বল ভেবে খেলতে গিয়ে হাতে নিয়েছিল বোমা, কালিয়াচকে বিস্ফোরণে জখম 2 নাবালক। মহিলা সেজে ভিডিও কল, নগ্ন ছবি ছড়ানোর হুমকি দিয়ে আর্থিক প্রতারণা, গ্রেফতার রাজারহাটের যুবক। পঞ্চায়েত প্রধান মেরেছেন পড়ুয়াদের, তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ, স্কুলে আক্রান্ত পুলিশ। ছত্তিশগড়ে ভয়াবহ হামলা মাওবাদীদের, 2026 সালের মার্চের মধ্যে সমস্যা নির্মূল করার হুঁশিয়ারি অমিত শাহের। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম ও ছবি দিয়ে সাইবার প্রতারণা, মহিলাদের বিনা সুদে 40,000 টাকা ঋণ দেওয়ার নাম করে জালিয়াতির ফাঁদ। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিজেই পুলিশের দ্বারস্থ বালুরঘাটের সাংসদ। তার কথায়, শুধু আমি নই, অন্যান্য মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দিয়েও এ ধরনের জালিয়াতি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে লেখা হয়েছে, প্রিয় বোনেরা সুদ ছাড়াই 40,000 টাকা পাবেন, প্রতি মাসে মাত্র 559 টাকা। এই পোস্টের সঙ্গে দেওয়া রয়েছে সুকান্ত মজুমদারের ছবি। ভাইরাল হওয়া এই পোস্ট আদপে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে। পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দেখাতেই মনে হবে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের বিজ্ঞাপন। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সেই প্রকল্পের প্রচার করছেন। পোস্টটির মধ্যে ক্লিক বাটনও আছে, তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে। তারপর ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অ্যাপ নিজের মোবাইলে ইনস্টল করা উচিত নয়। বিষয়টি জানাজানি হতেই দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকে চিঠি দেন সাংসদ সুকান্ত মজুমদার। অবিলম্বে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, অবৈধভাবে আমার ছবি ব্যবহার করে একটি অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়া হবে বলে প্রচার চলছে। পরে দেখলাম, শুধু আমার ছবি নয়, আরো অনেক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে এসব করা হচ্ছে। লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন সুকান্ত। সরকারি চিকিৎসকরা সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। প্রত্যেক চিকিৎসককে সপ্তাহে ন্যূনতম 6 দিন এবং 42 ঘন্টা ডিউটি করতে হবে। দুদিন আগেই জানিয়েছিল স্বাস্থ্য ভবন। সোমবার এলো আরো কড়া নির্দেশিকা। নতুন নির্দেশনামায় জানানো হয়েছে, সরকারি চিকিৎসকদের কর্মক্ষেত্রের 20 কিলোমিটার বাইরে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস। পাশাপাশি ডিরেক্টর অব হেলথ সার্ভিস বা ডিরেক্টর অব মেডিকেল এডুকেশনের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে প্রাইভেট প্র্যাকটিসের জন্য। স্বাস্থ্য ভবন আগেই জানিয়েছিল, সপ্তাহে 42 ঘন্টা ডিউটির পাশাপাশি রাতে অন কল ডিউটিতে কোনো চিকিৎসক থাকলে তিনি পরের দিন ডে অফ নিতে পারবেন না। একই দিনে ইউনিটে 2 জনের বেশি শিক্ষক চিকিৎসক একসঙ্গে ছুটি নিতে পারবেন না। রোজ রাতে বিভিন্ন বিভাগের কোনো না কোনো শিক্ষক চিকিৎসককে থাকতে হবে। যথেচ্ছ প্রাইভেট প্র্যাকটিসের লাগাম টানতে রস্টার বেঁধে দেওয়া হয়েছিল আগেই। নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি চিকিৎসকরা নিজেদের কর্মস্থলের বেশি দূরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ পাবেন না। উত্তরবঙ্গে কোনো চিকিৎসক দক্ষিণবঙ্গে এসে প্রাইভেটে রোগী দেখার সুযোগ পাবেন না। প্রাইভেট প্র্যাকটিসের জন্য শুধুমাত্র নন প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স না নিলেই হবে না, প্রয়োজন হবে এনওসির। সোজা কথায়, প্রাইভেট প্র্যাকটিসের জন্য ঊর্ধ্বতনের অনুমতি ব্যতীত এক পাও চলতে পারবেন না সরকারি চিকিৎসকরা। প্রসঙ্গত, আরজিকর আন্দোলনের সময়ই চিকিৎসকদের কর্মবিরতি চলাকালীন বহু চিকিৎসকদের চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের নিয়ে একটি বৈঠকে তিনি জানিয়েছিলেন, কর্মবিরতি চলাকালীন 563 জনের প্রাইভেট প্র্যাকটিসের তথ্য রয়েছে তার হাতে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকার আখিনা গ্রামের বাসিন্দা সুমিত্রা কৈবর্ত গত 2রা জানুয়ারি বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে শিশু কন্যার জন্ম দেন। শিশুটির শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে 3রা জানুয়ারি বর্ধমান হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। 5ই জানুয়ারি রাতে হাসপাতাল থেকে জানানো হয় শিশুটি মারা গেছে। পরিবারের অভিযোগ, মৃতদেহ নিতে গিয়ে তারা দেখেন শিশু কন্যার পরিবর্তে শিশু পুত্রের দেহ দেওয়া হয়েছে।
মৃত শিশুর দেহ নিতে তারা অস্বীকার করায় তাদের জোর করে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। সৌমিত্রা কৈবর্তের ভাই প্রসেনজিৎ পাকরে বলেন, আমরা অসহায়, আমরা জানতেই পারিনি আমাদের বাচ্চা জীবিত নাকি মৃত। ক্ষোভের আঁচ পেয়ে তড়িঘড়ি আসরে নামেন কর্তৃপক্ষ। তারা এরপরে মৃত কন্যা সন্তানের দেহ পরিবারের হাতে তুলে দেন। মৃত শিশু কন্যার বাবা সুপ্রভাত কৈবর্ত বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে এটি টাইপের ভুল, কিন্তু এই মারাত্মক গাফিলতি, দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, এই ঘটনায় শিশু বদলের কোনো সম্পর্ক নেই, এটা একেবারেই ক্লারিক্যাল মিস্টেক। শিশুর দেহ বদলের অভিযোগ উঠেছিল বর্ধমানের হাসপাতালের বিরুদ্ধে। মৃত শিশু কন্যার বদলে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছিল মৃত একটি পুত্র সন্তান। বিক্ষোভ সামলাতে দ্রুত নিজেদের ভুল শুধরে দিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন হলো। সোমবার ব্যাংশাল আদালতে চার্জ গঠন করা হয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এদিন আদালতে দাঁড়িয়ে ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার প্রশ্নের জবাবে পার্থর দাবি, আমি নির্দোষ, আপনার কাছেই প্রমাণ করব। এদিন চার্জ গঠন হয় অয়নশীল মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন হাজির ছিলেন আদালতে। বিচারক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তাকে শোনান। এরপরে পার্থর বক্তব্য শুনতে চান বিচারক। পার্থ জানান, সমস্ত অভিযোগ কাল্পনিক, সবই মিথ্যা, তা তিনি প্রমাণও করবেন। শুনানি শেষে পার্থ বলেন, চার্জ গঠন করে ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রমাণ ছাড়াই চার্জ গঠন হয়েছে। বিচারক বলেন, এ তো আদালত অবমাননার সমতুল্য অভিযোগ। শুনেই পার্থ বলেন, আপনার উপর আস্থা আছে। বিচারক বলেন, আপনি কি করে ভাবলেন প্রমাণ ছাড়া আপনার বিরুদ্ধে চার্জ গঠন হলো? অন্যদিকে কালীঘাটের কাকু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাই এদিন ভার্চুয়ালি তাকে পেশ করা হয়। সূত্রের খবর, ভার্চুয়ালি তাকে বিচারক জানিয়ে দেন কোন কোন ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন হলো। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র চিকিৎসাধীন। ইডি এদিন কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট জমা দেয় আদালতে। তারা জানায়, কালীঘাটের কাকু এই মুহূর্তে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা HDU এ চিকিৎসাধীন। তার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। কালীঘাটের কাকুর বুকে পেস মেকার বসানো, তা বদলানোর প্রয়োজন রয়েছে কিনা তা জানতে এনজিওগ্রাফি করা হবে। তৃণমূল কাউন্সিলর নেতা খুনে আতঙ্ক ছড়িয়েছে মালদহে। একাধিক ব্যক্তিকে ওই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার দিন কয়েকের মধ্যে এবার জেলার কালিয়াচকে বোমা বিস্ফোরণ হলো। বল ভেবে খেলতে গিয়ে ওই বোমা ফেটে জখম হলো 2 নাবালক। হাড়হিম করা মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে সোমবার দুপুরে মালদহের কালিয়াচক থানার আলিপুর 2 নম্বর অঞ্চলের শেরশাহী লক্ষ্মীপুর এলাকায়। যখন 2 নাবালকের নাম আবাদিল খান ও সায়েম খান। সেখানকার সিসিটিভি ফুটেজে ওই ভয়াবহ ঘটনার দৃশ্য দেখা দিয়েছে। ফুটেজে দেখা গিয়েছে রাস্তার ধার দিয়ে 9 ও 7 বছরের 2 নাবালক একটি সাইকেল নিয়ে যাচ্ছিল। রাস্তার ধারেই তারা একটু থামে। একজন বল ভেবে গোলাকার কিছু একটা হাতে তুলে নেয়। 7-5 কিছু না ভেবে সে হাতের তালুতে ধরা জিনিসটিকে মাটিতে ফেলে। মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ হয়, ধোঁয়ায় ভরে যায় আশপাশ। বল ভেবে যে তারা বোমা হাতে তুলে নিয়েছিল তা বুঝতে আর বাকি ছিল না। নাবালক দুটির অদূরেই এক ব্যক্তি যাচ্ছিলেন, তিনিও সেই বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বোমা ফেটে তারা দুজনেই জখম হয়েছে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে ওই 2 নাবালককে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারা সেখানেই এখন চিকিৎসাধীন। কিন্তু এভাবে লোকালয়ের রাস্তায় বোমা এলো কিভাবে? তাহলে কি ওই এলাকাতেও দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে? কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই জায়গা ঘিরে রেখে নমুনা সংগ্রহ করছেন তদন্তকারীরা। আশেপাশে আর কোথাও বোমা লুকিয়ে রাখা হয়েছে কিনা তাও দেখা হচ্ছে। ডেটিং অ্যাপের মাধ্যমে মহিলাদের গলায় ফোন, মহিলা সেজে ভিডিও কল, ঘনিষ্ঠতার পর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি। গত 2 বছর ধরে এভাবেই বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই অভিযোগে ওয়াসিম আলী নামে রায়গাছির বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। তার বাড়ি থেকে মেকআপ কিট, পরচুল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। গত 3রা জানুয়ারি রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন কলকাতার বাসিন্দা এক যুবক। তিনি জানান, ডেটিং অ্যাপের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ হয়। এরপর ওই তরুণী তাকে রাজারহাট এলাকায় দেখা করার জন্য ডাকে। তরুণীর কথা অনুযায়ী ওই এলাকায় যান যুবক। সেখানে গিয়ে বদলে যায় সবকিছু। যুবক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। অভিযোগ, ওই যুবককে হুমকি দেওয়া হয়। ভয় দেখিয়ে প্রায় 28,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপরই রাজারহাট থানার দ্বারস্থ হন যুবক। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে আদতে ফোনে যে কথা বলতো সে মহিলা নয়। একজন যুবক মহিলাদের গলা নকল করে কথা বলতো। সে রাজারহাট থানা এলাকার বাসিন্দা। নম্বর অনুযায়ী লোকেশন ট্র্যাক করে ওয়াসিম আলী নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর প্রতারণা চক্রের শিকড় খুঁজতে ওয়াসিমকে দফায় দফায় জেরা করেন তদন্তকারীরা।
পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবক প্রায় 2 বছর আগে ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল তৈরি করে। তার মাধ্যমে বেশ কয়েকটি নম্বর পায়, মহিলাদের গলা নকল করে ফোন করত, ভিডিও কলেও মহিলা সেজে ধরা দিত। ঘনিষ্ঠতা তৈরির পর প্রতারণা করে টাকা আদায় করত ওয়াসিম। গতকাল অভিযুক্ত যুবকের রাজারহাটের রায়গাছির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। মেকআপ কিট, পরচুল পাওয়া যায়, সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। স্কুলের পড়ুয়াদের ভর্তির ফি বাড়িয়ে দেওয়া হয়েছে অভিযোগ, সেজন্য বিক্ষোভ দেখালে পঞ্চায়েত প্রধান মারধর করেছেন পড়ুয়াদের। আর সেই নিয়ে গতকাল মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি উচ্চ বিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়ি ভাঙচুর হলো, স্কুলের গেটে তালা লাগিয়ে এদিন বিক্ষোভ দেখানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছলে যেন আগুনে ঘি পড়ে। বিক্ষোভ আরও বেড়ে যায়, পুলিশের উপরও হামলা চলে, ভাঙচুর করা হয় গাড়ি। স্কুল চত্বরে আগুন লাগানোর ঘটনাও শোনা গিয়েছে। গোটা এলাকা বেশ কিছু সময়ের জন্য রণক্ষেত্র হয়ে পড়ে। অভিযোগ, স্কুলে গত বছর ভর্তির ফি ছিল 300 টাকা, চলতি বছরে কোনো আলোচনা ছাড়াই ওই ফি বাড়িয়ে 400 টাকা করা হয়েছে। গত 2রা জানুয়ারি ভর্তির দিন প্রতিবাদ হলেই শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ফি নেওয়া হবে জানান। সেই মতো পরের দিন বৈঠকও হয় শিক্ষক অভিভাবকদের। সেখানে ভর্তি বাবদ 300 টাকা নেবার কথাই ঠিক হয়, কিন্তু সেই বর্ধিত 400 টাকায় ভর্তির জন্য নেওয়া হয়। সেই নিয়ে ফের পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। তখন প্রধান মিঠুন বিশ্বাস ও তার ভাই পড়ুয়াদের উপর চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে এদিন ফের উত্তেজনা দেখা যায়। স্কুলের পড়ুয়ারা এদিন স্কুলের গেটে তালা লাগিয়ে দেয়, ভেতরে আটকে ছিলেন শিক্ষকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। বিক্ষোভধরা পুলিশের উপর হামলা চালায়। সাধারণ মানুষদের একটা অংশ পুলিশের উপর চড়া হয়, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, লাঠি দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর হয়। বেগতিক দেখে পুলিশ প্রথমে পিছু হটে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ডোমকলের এসডিপিও শুভম বাজাজ ও সাগরপাড়ার ওসি অরিজিৎ ঘোষ। পড়ুয়াদের দাবি বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। তার বিরুদ্ধে ওঠা পড়ুয়াদের মারধরের অভিযোগ মানতে চাননি ওই পঞ্চায়েত প্রধান মিঠুন বিশ্বাস। পাল্টা প্রধান বলেন, পড়ুয়াদের খেপিয়ে দিয়ে সিপিএম কংগ্রেস এসব করাচ্ছে, পুলিশকে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দেয় নিষিদ্ধ সিপিআই অর্থাৎ মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ অর্থাৎ পিপলস লিবারেশন গেরিলা আর্মি। ওই ভয়াবহ হামলায় জেলা রিজার্ভ গার্ড অর্থাৎ ডিআরজির 8 জন জওয়ান ও 1 জন ড্রাইভার নিহত হয়েছেন। এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে মাওবাদী সমস্যা নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে অমিত শাহ লিখেছেন, বিজাপুরে ডিআরজি জওয়ানদের আইইডি বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় গভীর শোকাহত। সাহসী জওয়ানদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। এই ত্যাগ কখনোই বৃথা যাবে না। 2026 সালের মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদী সমস্যা নির্মূল করা হবে। সোমবার বিকেলে বিজাপুর জেলার কুতুরু থানার অন্তর্গত আমবেলি গ্রামের কাছে এই হামলা ঘটে। ডিআরজি জওয়ানরা 3 দিনের একটি মাওবাদী বিরোধী অভিযানের পর তাদের ঘাঁটিতে ফিরছিলেন। সেই সময় মাওবাদীরা একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণের মাধ্যমে তাদের এসইউভি গাড়ি উড়িয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর 2:15 এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে 8 জন ডিআরজি জওয়ান ও গাড়ির ড্রাইভার নিহত হন। বিস্ফোরণের ফলে রাস্তায় 10 ফুট গভীর গর্ত তৈরি হয়। গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসাবশেষের অংশ একটি গাছের ডালে ঝুলতে থাকতে দেখা যায়। ঘটনার পরে এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিহত জওয়ানদের আত্মত্যাগ স্মরণ করে কেন্দ্র ও রাজ্য সরকার মাওবাদী সমস্যা সমাধানে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। খবর শেষ হলো।